গতকাল ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সরিয়ে দেওয়া হলো। আমি বলছি নজরুলদা, তাদের সরিয়ে দেওয়া হলো নির্বাচন পরিচালনার সঙ্গে যারা সরাসরি যুক্ত রয়েছে। গতকালই গণেশ কুমার এইটা স্পষ্ট করে দিয়েছেন যে দায়বদ্ধতা বলুন বা ভোট সন্ত্রাসের জিরো টলারেন্স বলুন, সেটা হচ্ছে অবাধে ভোট করাতে হবে, এইটা তাদের একমাত্র লক্ষ্য। এই যে পদক্ষেপটা নেওয়া হলো, অনেকে সার্জিক্যাল স্ট্রাইক রাজ্য প্রশাসনের উপরে কমিশন করলো বলে এইভাবে ব্যাখ্যা করছেন, আলটিমেটলি সেই গোল কতটা অ্যাচিভ করতে পারবে কমিশন? দেখুন, গোল কতটা অ্যাচিভ করতে পারবে সেটা তো পরে জানা যাবে, কিন্তু গোল অ্যাচিভ করতে তো চাইতে হবে। আপনারা কিছুদিন আগে একটা খবর দেখিয়েছিলেন যে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার একজন পুলিশ অফিসার, সেখানে অন্য অফিসাররাও ছিলেন, প্রকাশ্য মিটিংয়ে ঘোষণা করছেন যে আমরা এ রাজ্যে বর্তমানে যে শাসক দল আছে তাদেরকে আবার ক্ষমতায় চাই। দেখুন, আমাদের যে কোনো সরকারি কর্মচারী, আমি অল ইন্ডিয়া সার্ভিস রুলের কথা বলছি, সেখানে বলা আছে যে যারা সরকারি কাজ করবেন অর্থাৎ পাবলিক সার্ভেন্ট হবেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংসব রাখতে পারবেন না, কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলতে পারবেন না। তাহলে যদি কেউ বলেন তাহলে তার চাকরিতে থাকার অধিকার নাই। কিন্তু সেই অফিসার এখনও চাকরি করছেন, সেখানে যে অফিসার ছিলেন এখনও চাকরি করছেন। আপনি কি মনে করেন যে সেই অফিসারদেরকে দিয়ে নিরপেক্ষ ভোট করানো সম্ভব? সম্ভব কি? তারপরে দেখুন যে নন্দিনী চক্রবর্তীর বদল হয়েছে, তার যে মমতা ব্যানার্জি গিয়েছিলেন সেদিন নন্দিনীও সঙ্গে ছিলেন। এটা যে পুরো বেআইনি কাজ সে ব্যাপারে এখন তো কোনো সন্দেহ নয়। 18 তারিখে মামলার দিন আছে, আপনারা দেখবেন। নন্দিনীর ব্যাপারে আরও যে অভিযোগ ছিল, আমি সকলের বিরুদ্ধে এরকম আছে, আপনারা যেটা দেখিয়েছেন, আমি বলছি যে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ফোন করে বলছেন যে নির্বাচন কমিশন কিছু করতে পারবে না, তাদের কথা শোনার দরকার নাই, শাসক দলের নেতারা যা বলছেন আপনারা সেটাই করুন। তো এরকম লোককে দিয়ে নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা সম্ভব? আমি প্রতিটা অফিসারের ব্যাপারে বলতে পারি। তো এই অফিসারদের সরানো হয়েছে, এখন সরিয়ে যাদের আনা হয়েছে, নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে তারাও যেন নিরপেক্ষভাবে কাজ করে। আর শুধু তাই না, আমি বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের রাজ্যের ভোট কিন্তু অন্য রাজ্যের ভোটের থেকে আলাদা। এখানে বুথ লেভেলে আপনাকে এজেন্ট দিতে হবে, যারা ভোট আপনাকে দিতে চায় তারা যাতে বাড়ি থেকে বেরিয়ে এসে। আমি বলছি এই যে শীর্ষ পদে, প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব থেকে সরানো, বদল বা অপসারণ যেটাই বলুন না কেন, এর আগে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, কমিশন নির্ঘণ্ট ঘোষণার পর সেই ক্ষমতা এই রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে, কিন্তু তারপরেও অবাধ এবং সুষ্ঠু ভোট এই রাজ্যে কবে করা গিয়েছে শেষ? দেখুন, অবাধ এবং সুষ্ঠু ভোট নির্বাচন কমিশনারকে চাইতে হবে যে আমরা করব, আর তারপরে যাদেরকে দিয়ে করাতে যাবে তাদের দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে সদিচ্ছা আছে বলছেন? সদিচ্ছা, আমি আগের ভোটের একটা উদাহরণ দেবো। আপনারা নন্দীগ্রাম আর ভবানীপুর নিয়ে অনেক আলোচনা করেছেন, আমি দেখাবো যে সেখানে বিজেপির লোকেরা মমতা ব্যানার্জি যাতে মুখ্যমন্ত্রী থাকতে পারে তার জন্য কাজ করেছে। আমি প্রমাণ করছি, নন্দীগ্রামে হেরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 6 মাসের মধ্যে যদি তিনি এমএলএ না হতেন তাহলে মুখ্যমন্ত্রী থাকতেন না। তখন চিফ সেক্রেটারি ছিলেন দ্বিবেদী, আপনারা খেয়াল করে দেখুন। তিনি ইলেকশন কমিশনকে একটা চিঠি লিখলেন যে অবিলম্বে যদি ভবানীপুরে বাই ইলেকশন না করা যায় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দেবে। আপনি আমাকে দেখান যে সংবিধানের কোথায় লেখা আছে যে এই রাজ্যের মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী থাকতে হবে? আপনি আমাকে দেখান যে সংবিধানে কোথায় লেখা আছে যে ভবানীপুর থেকেই মমতা ব্যানার্জিকে প্রার্থী হতে হবে? এবং কথা আমি শুধু বলছি না, হাইকোর্টে প্রশ্ন তুলেছিল যে চিফ সেক্রেটারি কি করে জানলেন যে মমতা ব্যানার্জি ভবানীপুরে প্রার্থী হবেন, যতক্ষণ না ইলেকশন কমিশন তার অর্ডারের মধ্যে লিখছে। সেটা আমি পরে বলছি। ভয়ঙ্কর যে যতক্ষণ নমিনেশন পেপার ফাইল না হচ্ছে ততক্ষণ চিফ সেক্রেটারি কী করে বলছেন যে মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন? দেখুন, 30 তারিখ পর্যন্ত কোভিড বিধির যে লকডাউন চালু ছিল, বন্যা পরিস্থিতি ছিল, চিফ সেক্রেটারি মিথ্যে করে লিখলেন
যে এখানে কোভিড মিটে গিয়েছে, চিফ সেক্রেটারি মিথ্যে করে লিখলেন যে এখানে বন্যা পরিস্থিতি শেষ হয়ে গিয়েছে। আমি চিফ সেক্রেটারি যে করতে পারেন না, হাইকোর্ট বলেছে যে তিনি রাজনৈতিক নেতার মতো কথা বলেছেন, হাইকোর্টের মতো এটা মামলা হয়েছিল, আমি তার কথাই যাচ্ছি না। কিন্তু নির্বাচন কমিশন কী করলে? আমি বলছি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 1951 সালের যে আইন আছে, দুটো তো আরপি অ্যাক্ট আছে, একটা 50 একটা 51। তো 151 এই ধারাটা আপনারা দেখে নেবেন। সেখানে বলা আছে যে 6 মাসের মধ্যে বাই ইলেকশন করা যাবে কি না এই সিদ্ধান্তটা নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে ঠিক করবেন। নির্বাচন কমিশন কি করলো আপনারা জানেন? নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি চিঠির রেফারেন্স দেবে। তারপরে আরও 31টা জায়গায় বিধানসভার বাই ইলেকশন বাকি ছিল, 3টে জায়গায় লোকসভার বাই ইলেকশন বাকি ছিল, একমাত্র ভবানীপুরে ইলেকশন ঘোষণা করে দিল। মানে একটা মারাত্মক জায়গা বলছেন নজরুল ইসলাম, সেটা হচ্ছে সবটা নির্ভর করছে এই ইসিআই বা জাতীয় নির্বাচন কমিশন কতটা সদিচ্ছা রয়েছে তার উপরে। তার কারণ অতীতের কিছু উদাহরণ তিনি তুলে ধরছিলেন। আমি নিঃসন্দেহে আমি দুই রাজনৈতিক দলে দুই প্রতিনিধির কাছে আসতে চাইবো। শুরুতে একবার তন্ময় ঘোষ, একটা বাক্য আমাকে বলতে দিন। আর একটা, হ্যাঁ, নন্দীগ্রামে যে মমতা ব্যানার্জি হেরেছেন সে ব্যাপারে তারা একটা ইলেকশন করেছে। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু না, তিনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে দেশের সব থেকে বড় বড় আইনজীবীদের লাগান। তাহলে এই ইলেকশন পিটিশনটা যাতে ফয়সালা হয় যে সত্যিই কি হয়েছিল, কেন সেটা হলো। বেশ, নিঃসন্দেহে আমি আমার দুই রাজনৈতিক প্রতিনিধি মুখপাত্র রয়েছেন বিজেপি এবং তৃণমূলের, এই একগুচ্ছ অভিযোগের তারা জবাব দেবেন। কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম যে এবারই তো প্রথম নয়, এর আগেও প্রশাসনিক শীর্ষ পদে রদবদল বা অপসারণ আগেও নির্বাচন কমিশন করেছে। আমি এইটা একবার দর্শকদের স্মরণ করিয়ে দেব। দেখুন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। দিদিমণি আইসিউতে ভর্তি হলেও আপনি জিতবেন না। আপনি ঘর থেকে সাবধানে থাকুন, মানুষ অভিনয়টা আপনার ধরে নিয়েছে। ইঙ্গিত আগেই মিলেছিল, অ্যাকশনও শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার পরপরই 24 ঘন্টার মধ্যেই রাজ্য প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ স্তরে ব্যাপক বদল করল নির্বাচন কমিশন। মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে অপসারণের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজির পদ থেকে পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা মাত্রই রাজ্যের আইন শৃঙ্খলা চলে যায় নির্বাচন কমিশনের অধীনে। প্রচুর বদলও হলো, কিন্তু তাই বলে পশ্চিমবঙ্গে মুখ্য সচিবকে বদল করার নজির মনে করতে পারছেন না কেউই। 2016 বিধানসভা ভোটের মুখে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 2019 লোকসভা ভোটের মধ্যেই স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরানো হয়েছিল অত্রি ভট্টাচার্যকে, আর রাজীব কুমারকে তো রাজ্য থেকেই তুলে নিয়েছিল কমিশন। তাকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাজে যুক্ত করা হয়েছিল। 2021 বিধানসভা ভোটের সময় ডিজিপির পদ থেকে সি বীরেন্দ্রকে সরিয়ে দেয় কমিশন। এবারও সেই ধারা বজায় থাকলো, কিন্তু নজিরবিহীনভাবে যুক্ত হলো মুখ্য সচিব। আরও অনেককে সরানো উচিত। এগুলো তৃণমূলের পাকা দালাল, সব ভিত্ত তো তৃণমূলের, তার জন্য তাড়িয়েছে, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। এরকম আরও অনেককে তাড়ানো দরকার। কিন্তু যে ভোটার যদি তার করতে গিয়ে যদি ভোটারকে তাড়ানো হয়, তাহলে আর ভোট কোথায় থাকলো? আপনাদের এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, বেপরোয়া, ক্ষমতার অপব্যবহারকারী মানসিকতা, ব্যাকডোর পলিটিক্স দিয়ে ক্ষমতার চেয়ারগুলোকে অপব্যবহার করার যে মানসিকতা, যত খোঁচাবেন, গতবারের থেকে একটা বেশি বিধায়ক নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী পদে। মুখ্য সচিবের পদ থেকে অপসারিত হওয়ার পর নন্দিনী চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ ডেভেলপমেন্টের পদ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার পর জগদীশ প্রসাদ মীনাকে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব করা হলো। অন্যদিকে ডিজিপির পদ থেকে অপসারিত হওয়ার পর পীযূষ পাণ্ডেকে ডিরেক্টর সিকিউরিটির পদ দিল রাজ্য সরকার। বিনীত গোয়েলকে ইন্টেলিজেন্স ব্যুরো এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হলো। সুপ্রতিম সরকারকে সিআইডি এবং আইবির এডিজি পদে পাঠানো হয়েছে। সুমন ঘরাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, নির্বাচন কমিশন এটা বারবার করে বলেছিল যে সুষ্ঠু ভোট করানোর লক্ষ্যে কাউকে রেয়াত করা হবে না, এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে সরানো হলো একেবারে শীর্ষ আধিকারিকদের, সেটা হচ্ছে কোথাও গিয়ে একটা প্রথম ধাপ বা প্রথম পদক্ষেপ। আমি এখান থেকে একটু তন্ময়ের কাছে যাব। তন্ময়, মানে যে কথা নজরুলদাও বলছিলেন যে শীর্ষ আমলারা কিভাবে তৃণমূলের হয়ে কাজ করে সেই উদাহরণ দিচ্ছিলেন, সেই একই অভিযোগ তো বারবার তরুণজ্যোতি তিওয়ারিরা করে এসেছে। যে কায়দায় 24 ঘন্টার মধ্যে সকলকে সরিয়ে দেওয়া হলো, এই একই কায়দা আমরা তো গত 3 মাস ধরে দেখছি, সুতরাং এটা নতুন কিছু নয়। ভারতের জাতীয় নির্বাচন কমিশন বিজেপি সদর দপ্তরের কথামতো কাজ করে যেভাবে পরপর একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে এই যে সিদ্ধান্ত সেটাতে আমরা আশ্চর্য নই, কিন্তু নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে বেসিক জিনিসগুলো অন্তত সৌজন্যতা থাকা উচিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 3 জনের নাম আসে এবং তার থেকে একজনকে তুলে নেন, সেই সমস্ত কোনো কিছুই করা হয়নি এবং মুখ্য সচিবকে সরানো এই তোমরাই দেখালে যে এটাই প্রথম। আমার বক্তব্য হচ্ছে সমস্ত আধিকারিককে সরিয়ে দিই। হ্যাঁ, আমি শুধু মনে করিয়ে দিই তন্ময় ঘোষকে, সেটা হচ্ছে যে প্রশাসনের কতটা দক্ষ প্রশাসন এইটা প্রমাণিত হয়েছে কাকুলিয়ার ঘটনা। আজকে 1 মাসের ওপর প্রায় 1.5 মাস হতে চললো। সোনাপাপ্পু কোথায় রয়েছে এখনো পর্যন্ত কেউ জানে না, তাকে পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারেনি। যেদিন নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ ছিল সেখানে গিরিশ পার্ক রক্তাক্ত হয়ে উঠল। প্রশ্ন এইটা উঠেছিল যে কেন পুলিশ কমিশনার ব্যবস্থা নিলেন না, কেন্দ্রীয় বাহিনী 30 কোম্পানি কলকাতা শহরে থাকা সত্ত্বেও কেন কাজে লাগানো হলো না, এইটা নিয়ে প্রশ্ন উঠেছিল। শুধু নয়, সিইও দপ্তর সিপির কাছে রিপোর্ট পর্যন্ত গোটা ঘটনা চেয়ে পাঠিয়েছিলেন। ফলে কর্তব্যে গাফিলতির একাধিক অভিযোগ, সেটা ইচ্ছাকৃত নাকি সেটা সত্যিই দক্ষতার অভাব, এইটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। তো দক্ষতার অভাব বা ইচ্ছাকৃত যেটাই তোমরা বলে থাকো, সেটা নিশ্চয়ই এখন যারা দক্ষ পুলিশ অফিসার এসছেন তারা করবেন, কিন্তু আমার প্রশ্ন থাকবে যে সেই দক্ষতাটা যেন ইম্পার্শিয়াল হয়, তারা মানে দক্ষতাটা আবার অন্যদিকে শিফট না করে। এক আর দ্বিতীয় কথা, যদি করেও থাকে, দিনের শেষে সংসদীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে যে মানুষই শেষ কথা বলে। এর আগেও 6 দফা 8 দফা ভোট করেছে, এর আগেও সিএপিএফ নিয়ে এসছে, এর আগেও এই তোমরাই দেখালে 21-এ ডিজিকে সরিয়ে দিয়েছে, কমিশনারকে সরিয়ে দিয়েছে, সমস্ত কিছু করেছে, কিন্তু তারপরেও শেষ কথা কিন্তু মানুষই বলে। কারণ নির্বাচনে মানুষ যাদেরকে ভোট দিয়ে জেতাতে চাইবেন তারাই জিতবেন। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের ইচ্ছার সঠিক প্রতিফলনটা যাতে হয় সেই পরিবেশটা তো দিতে হবে, সেটা তো দায়িত্ব প্রশাসনের। সরানো হয়েছিল, এইগুলোর সমস্ত ইম্প্যাক্ট আগামী 26-এর নির্বাচনে, এই তো নির্বাচন ঘোষণা হয়ে গেছে, 26-এর নির্বাচনে একদম মানে তন্ময়, এই 26-এর নির্বাচনে সাধারণ মানুষ ঠিকভাবে ভোট দিতে পারবে তো, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। কারণ যেভাবে অতীতে আমরা হিংসা দেখেছি। আমি তরুণজ্যোতির কাছে যাব। তরুণজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখান থেকেই বলছেন যে যাদেরকে সরানো হলো তারাও আমাদের, যাদেরকে আনা হলো তারাও আমাদের, কিন্তু যেভাবে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো সেখানে হিন্দু বিদ্বেষী, নারী বিদ্বেষী বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন। আচ্ছা, তোমার মনে করাই, দেখো তৃণমূলের বিভিন্ন নেতানেত্রী বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার আগে কুণাল ঘোষ, পার্থ, মানিক, মদন, ফিরাদ, বালু, এরা যখন অ্যারেস্ট হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কারোর বাড়ি দারোয়ান হয়েছিল। পার্থবাবু ফোন করলো, ফোন ধরেননি। উল্টো দিকে রাজীব কুমারের দারোয়ান দেখা গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রতীক জৈনের বাড়িতে দারোয়ান দেখা গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফাইল চুরি করতে গেছিলেন, দুঃখিত, 5 জনের বেশি গেলে ওরা ফাইল চুরি বলে না, অ্যাজ পার ডেফিনিশন ডাকাতি। ফাইল ডাকাতি করতে যখন গেছিলেন, যাদেরকে নিয়ে গেছিলেন তারা সুষ্ঠু প্রশাসন চালাবে। তুমি যাদেরকে বলছো তারা পাবলিক সার্ভেন্ট নামে, তারা অ্যাকচুয়ালি তারা তৃণমূলের পেরোলে আছে। তৃণমূল যেখানে ভোটে হারে সেখানে পুলিশ অফিসার বদলি হয়। উদাহরণ চাই, 2019 ব্যারাকপুরে তৃণমূল ভোটে হারলো, পুলিশ কমিশনার চেঞ্জ হয়ে গেল। তুমি ফাইল চুরি, তোমার কথা অনুযায়ী ডাকাতির কথা বলছিলে, এই একই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তো তাদের অভিযোগপত্রে করেছে, কিন্তু তারপরে এই প্রশ্ন থাকবে সময় কারা ছিল। প্রথমে বলা হলো দ্রুত শুনানি প্রয়োজন, তারপর তারা সময় চেয়ে গেছে, সেই হলফনামা হয়ে গেছে ভাই, 18 তারিখ হিয়ারিং আছে। এবার শোনো, আমি এক্সাম্পল আলটিমেটলি হয়েছেটা কি, এক্সাম ডাকাতি হয়েছে আলটিমেটলি আমি মানুষ এটাও দেখেছে যে প্রথমে বলা হলো যে দ্রুত এটা শুনানি করা প্রয়োজন, তারপর সেই কেন্দ্রীয় এজেন্সি বারে বারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সময় চাইলো। মানুষ দেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কিনা পুলিশ মন্ত্রীও বটে, তিনি চুরি, আবার ভুল বলছি, তিনি ডাকাতি করতে গেছেন। পুলিশ মন্ত্রী থেকে ডাকাত হওয়া, এই রূপান্তরটা মানুষ দেখেছে। তারা ভোট নিয়ে অনেকগুলো কথা বলছিল। দেখো, বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে, মানুষ ভোট দেবে। ভূতের ভোটে সরকার এখানে হবে না, জালি ভোটে সরকার এখানে হবে না। আর যাদেরকে সরানো তৃণমূলের পেরোলে আছে,
চিফ সেক্রেটারি তার কাজ ছিল ফাইল চুরি করতে যাওয়া, পুলিশ অফিসার তাদের কাজ ছিল ফাইল চুরি করতে যাওয়া, তারা কেন গেছিল? তৃণমূল যদি বলছে ওটা তৃণমূলের নাকি পার্টি অফিসের এক্সটেনশন, যদি তাই হয় সেখানে রক্ষা করার দায়িত্ব পুলিশের ছিল না, তারা কেন গেছিল? আবার বলছি, সিম্পল হিসাব দেখো, তৃণমূল সেন্ট্রাল ফোর্স নিয়ে আমাকে এটা বলো তরুণ, তাহলে ইডি করছিলটা কি? যে মুহূর্তে তিনি প্রতীক জৈনের বাড়িতে গেলেন, ঘোষণা করে গেলেন আমি সল্ট লেকে যাচ্ছি, তারপরেও সেখানে গিয়ে সেখান থেকে ফাইল নিয়ে আসতে পারলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশ সুপ্রিম কোর্টে ইডি সময় চেয়েছে, ইডি তাহলে সেইটা সব জানার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, কি করেছে ইডি? ন্যারেটিভ সেট করছে সুব্রজিৎ, মোটো ন্যারেটিভ সেট করছে না, যেটা ফ্যাক্ট সেইটা তুলে ধরছো। অস্বস্তি তোমাদের বাড়ছে, তার কারণ সেখানে ইডি অস্বস্তি বাড়িয়েছে তোমাদের। যে কথা ইডি বলে সুপ্রিম কোর্টে শুরু করেছিল, তারপরে সময় চেয়েছে সেই ইডি। তোমরা ভুলে গেলে আমি মনে করিয়ে দেবো, পরপর দিনের পর দিন মামলার টাইম চেয়েছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন বললাম তো প্রথমে দেয়নি, তারপর সেই টাইম চাওয়াতে কোনো আপত্তি করেনি ইডি। পুরোটা বলো, তুমি পেশায় আইনজীবী তো। বলছি একটা দিন এভিডেভিটের জন্য অলরেডি ওটা সার্ভ হয়ে গেছে, যে কপিটা সার্ভ হয়ে গেছে, 18 তারিখ হিয়ারিং আছে, সেই এফিডেভিট পড়ার জন্য আরো একটা সপ্তাহ সময় দিয়েছিল, সার্ভ হয়ে গেছে, হিয়ারিং এর জন্য 18 তারিখ আছে। আমি আবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তাকে শোভা পায় ফাইল চুরি করার জন্য, তাকে শোভা পায় পুলিশ অফিসারগুলোকে নিয়ে, চিফ সেক্রেটারিকে নিয়ে ডাকাতি করতে যাওয়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার একমাত্র মেয়ে, তিনি ডাকাত হয়ে গেলেন, লজ্জা করে না? লজ্জা করে না এবার ডাকাতি করতে? তাকে মানুষ দেখলো না, মানুষ প্রশ্ন করছে ফাইলে কি ছিল, কয়লার হিসাব ছিল, গরুর হিসাব ছিল, চুরির হিসাব ছিল, কিসের হিসাব ছিল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন একটা দলের, বিজেপির রাজনৈতিক উইং হিসাবে কাজ শুরু করে, যখন সারা দেশব্যাপী, শুধু পশ্চিমবঙ্গ না, সারা দেশব্যাপী হেমন্ত সোরেন থেকে শুরু করে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, পরবর্তীকালে প্রমাণ হয়েছে যে কিছু দোষ নেই। কি প্রমাণ হয়েছে? তুমি হাইকোর্টের আপডেট দেখো না দাদা, এইভাবে থেকে বেরো, পৃথিবীটা অনেক বড় কেস করেছে, থেকে বেরো, পৃথিবীটা অনেক বড়। তুই ইডিকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করে, পৃথিবীটা অনেক বড়, রাজনৈতিকভাবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় দল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। 18 তারিখ হিয়ারিং আছে, সেদিনকে অবশ্যই আমাদের নজর থাকবে, সেদিন আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। কিন্তু আজকে আমরা ঠিক যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, মানে অপসারণ করা হলো, এই যে শীর্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো, সেখানে প্রশ্নটা থেকেই যায় যে সুষ্ঠু ভোট, রক্তপাতহীন ভোট, সেই ভোটটা আমরা দিতে পারবো তো পার্থদা? হ্যাঁ, দুটো ইস্যু আছে। একটা হচ্ছে যে ভোট ভয়মুক্ত করা এবং অবাধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু ফার্স্ট রাউন্ডে ইলেকশন গতকাল ডিক্লেয়ার্ড হয়েছে, তাতে অন্তত 45 লক্ষ মানুষ যারা ভোটার লিস্টে স্থান পাননি, তারা হচ্ছে এখন ভয় নিয়েই অপেক্ষা করছেন তাদের অধিকার থাকবে কিনা। ফলে এটা ইসির প্রথম দায়িত্ব তাদেরকে ভয়মুক্ত করা এবং এই বিচারটা এনশিওর করা। দুই, যে ভোটের সময় যে আমাদের রাজ্যে আমরা দেখেছি যে ভোটের হিংসা, সে আমি বলছি মাল্টি লেভেল একটা ধরনের হিংসা হয়, সেই হিংসা আটকাতে গিয়ে এই 2 দফার ভোট বলে কাল থেকে যে বিজ্ঞাপনটা আমি দেখছিলাম, যে তখন অন্ততপক্ষে নির্বাচন কমিশন আশ্বস্ত করার চেষ্টা করছেন যে শান্তিতে ভোট 2 দফায় করার জন্য যে প্রশাসনিক প্রস্তুতি তারা নিচ্ছেন, সেই প্রস্তুতির একটা অংশ যদি হয় মধ্যরাত্রে এই ধরনের পুলিশ কর্তা এবং আমাদের প্রশাসনিক কর্তাদের অপসারণ, আমি বলবো প্রতীকী হিসাবেও অন্তত এই বার্তা প্রাথমিকভাবে যে মানুষ গ্রহণ করবে। কিন্তু এই প্রতীকী বার্তাটা শেষমেশ প্রকৃত বার্তায় হয় কিনা, অর্থাৎ ভোটের দিন যত এগোবে তাহলে এই প্রতীকী রূপটা প্রকৃত হয় কিনা, সেটার জন্য আমরা সবাই হচ্ছে যে অপেক্ষা করতে থাকবো। এই কারণের জন্য যে গোটা প্রশাসনে কিন্তু এই যে ওপরের দিকের 5 জন অফিসারকে আপনি সরিয়ে দিয়ে একটা টপ ডাউন ইম্প্যাক্ট জেনারেট করতে চাইছেন, অর্থাৎ ওপরটা নাড়া দিলে তলাটা হচ্ছে নড়ে উঠবে। এইটা যে যারা ভাবছেন, যদি ইলেকশন কমিশনের কর্তারা ভাবেন, সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিরিখে খুব সরল রৈখিক ভাবনা, এটা এত ইজি নয়। আমি বলছি লাস্ট আপনারা দেখবেন যে কারণে কি পরিমাণ পলিটিসাইজড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের রাজ্যে। রাজীব কুমার হচ্ছে আমাদের পুলিশের একজন ডিজি ছিলেন, যিনি রিটায়ার করার পর অব্যবহিত পরেই হচ্ছে যে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হলেন, এবং এই রাজীব কুমারের নামে অভিযুক্ত ছিল যে সারদা নারদার মতো জায়গায় যেখানে আমাদের শাসক দলের নেতা মন্ত্রী কর্মীরা অভিযুক্ত, সেই প্রমাণ তিনি লোপাট করার ক্ষেত্রে সিদ্ধহস্ত একজন অফিসার ছিলেন। ফলে রাজীব কুমার একটা কেবল নাম না, রাজীব কুমার একটা সংকেত, অর্থাৎ এরকম অনেক রাজীবেরা বসে আছেন বিভিন্ন স্তরে, অর্থাৎ যারা আমাদের রাজ্যের শাসক তৃণমূলকে প্রোটেক্ট করার জন্য জান প্রাণ দিয়ে দেবেন এবং তার জন্য তারা রিওয়ার্ডেড হবেন। ফলে শুধুমাত্র চিফ সেক্রেটারি, পুলিশের ডিজি, পুলিশ কমিশনার নয়, তলার দিকে ডিএম, এসপি থেকে শুরু করে একেবারে থানা পর্যন্ত যে বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, সেটাকে নির্বাচন কমিশন কিভাবে ভাঙতে পারছে ভোটের আগে, তার উপর নির্ভর করবে যে আমাদের এখানে ভোটে হিংসা হবে কি হবে না। কারণ এই রাজ্য সত্যি এক অর্থে ডিফারেন্ট। 21-এর ভোটের পর আমি আরও 2টো ভোট আপনারা দেখেছেন, সেখানে
কাউন্টিং স্টেশনে দাঁড়িয়ে হচ্ছে যে ইলেকশন রেজাল্ট পাল্টে যাচ্ছে পঞ্চায়েতের, কাউন্টিং স্টেশনে দাঁড়িয়ে লোকে ব্যালট খেয়ে ফেলছেন। ফলে এই যে এইরকম একটা কি বলবো যে অদ্ভুত হরিণ লুটের ভোট যেটা হয়, আমাদের পুরো ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা মডেল ভোট হবে, কিন্তু সেই মডেল ভোটে আমরা দেখেছি ভোট লুটের নতুন মডেল তৈরি হয়েছে। ফলে সেটার যদি পুনরাবৃত্তি আটকাতে চায় ইলেকশন কমিশনকে প্রকৃত ভূমিকা পালন করতে হবে। এরকম প্রতীকী কিছু পদক্ষেপে হবে না। আমি নিশ্চিতভাবে আমি অপেক্ষা করবো যে ইলেকশন কমিশন ভবিষ্যতে আরও কত স্ট্রিনজেন্ট ভূমিকা নেয়, যাতে মানুষ নির্ভয় ভোট কেন্দ্র অবধি যেতে পারে। কেবল ওয়েব ক্যাম ইত্যাদি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা বলবেন না, এটা আমি দেখেছি এসআইআর পর্বে দে হ্যাভ ফেইল্ড মিজারেবলি। ফলে প্রযুক্তির সাথে বুদ্ধি, পুলিশ প্রশাসন সবাইকে ব্যবহার করে এই ভোট ভয়মুক্ত করুন, এটাই হবে দাবি। আমার শুধু একটাই কথা, তন্ময়দা বলছিলেন কিছুক্ষণ আগে যে যাই বদল করা হোক না কেন মানুষের মনের যেটা চাহিদা সেই ছাপটা একেবারে ভোটে গিয়ে ভোট বাক্সে গিয়ে পড়বে। আমি বলছি ছাপ পড়ুক, কোনো অসুবিধা নেই, ছাপ্পাটা যেন না পড়ে। কিন্তু আমি এইখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো, এইটা আগেও আমি বলছিলাম যে প্রশাসনের শীর্ষস্তরে রদবদল বা অপসারণ করা এইটা নতুন কিছু নয়, কিন্তু আপনি মানবেন যে এটা কার্যত নজিরবিহীন। একেবারে যেখান থেকে অর্ডার কার্যত পার্কোলেটেড হয় নিচের স্তরে সেইটাকেই সরিয়ে দেওয়া হলো। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে এক লপ্তে ভোট ঘোষণার 24 ঘন্টারও কম সময় ব্যবধানে সরিয়ে দেওয়া হলো। এই কথাটা বিশ্বনাথ আপনি প্রায়শই বলে থাকেন, ভোট হিংসা এই রাজ্যে কাঠামোগত চেহারা নিয়েছে, সেই চেহারায় কি বদল আনা সম্ভব হবে এবার বলে মনে হচ্ছে? দেখো, মানে বল্লভভাই প্যাটেল সংবিধান সভায় দাঁড়িয়ে যে আমলাতন্ত্রের কথা বলেছিলেন, তিনি ব্রিটিশ আমলাতান্ত্রিক ব্যবস্থাটাকে রেখে দেওয়ার পক্ষে ছিলেন এবং স্টিল ফ্রেম বলেছিলেন, এবং বলেছিলেন যে এটা নিরপেক্ষভাবে থাকবে এবং সংবিধানের 311 নম্বর 12 নম্বর ধারায় তাদের আলাদা করে প্রোটেকশন আছে। কিন্তু দুঃখের হলেও সত্যি যে আজকে কিন্তু প্রশাসনের দলীয়করণ কেন্দ্রীয় স্তরে যেমন হয়েছে, রাজ্য স্তরেও ব্যাপকভাবে হয়েছে। এবং তুমি দেখো, কেন নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি, তুমি উত্তর দিতে পারবে? কেন অমুক সেক্রেটারি, তুমি কেন উত্তর দিতে পারবে? দেখবে 5জন 6জন সিনিয়রকে সুপারসিড করে তারা সেক্রেটারি হচ্ছে। তার মানে শাসক দল যাকে মনে করছে যে আমার ভোটের বা আমার মানে রাজনীতিতে সাহায্য করবে তাকে সেক্রেটারি মানে পছন্দ মতন পদ দিচ্ছে, গুরুত্বপূর্ণ পদগুলো বন্টন করছে। মানে সেই জায়গা থেকে কিন্তু ইলেকশন কমিশন মুখ্য সচিব থেকে শুরু করে একের পর এক সচিবকে যে সরিয়ে দিল, তার মধ্যে দিয়ে একটা প্রথমত বার্তা দেওয়ার চেষ্টা করলো যে তুমি যে মানে নির্বাচনের স্বার্থে যেভাবে গুটি সাজিয়েছো সেটা একটুখানি ঘেঁটে দিলাম। কিন্তু তাতে কি কাজ হবে? আমার অভিজ্ঞতা বলে কাজ হয় না। কেন হয় না? কারণ ব্যুরোক্রেসি কিন্তু হাওয়া মোড়ক। তারা কিন্তু বোঝে যে রাজনীতির পরিবর্তন যদি অনুভব করতে পারে তাহলে তারাই সবার প্রথমে অনুভব করতে পারে। মানে জাহাজে যদি ডুবে তাহলে দেখবি ইঁদুরগুলো সবার আগে বেরিয়ে যায়। ঠিক তেমনিভাবে রাজ্যে যদি কোনো পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তনের হাওয়া পায় তাহলে কিন্তু আমলাতন্ত্রকে মানে আলাদা আদেশ দিতে হয় না। আমার অভিজ্ঞতা বলে আমলাতন্ত্র অটোমেটিক্যালি কিন্তু তখন মানে একটা নিরপেক্ষ অবস্থান নিতে থাকে, যেটা আমি 2009 সালের লোকসভা নির্বাচনে দেখেছি, 2011 সালের বিধানসভা নির্বাচনের সময় দেখেছি যে আমলাতন্ত্র কার্যত বলা যায় যে বামপন্থীদের দ্বারা পরিচালিত হতো বা বামপন্থী সরকারের হয়ে কাজ করতো, সেই আমলাতন্ত্রকে আমি দেখেছি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। শ্রীকুমার দা প্রায়ই আসেন, তুমি জিজ্ঞেস করে দেখবে, শ্রীকুমার দা আমাদের বারবার বলতেন যে মন্ত্রিসভায় আছি বটে, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বামফ্রন্টের মন্ত্রিসভাটাকে চালাচ্ছে, কারণ আমলাতন্ত্রে এত প্রভাব তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আমি সেই জায়গা থেকে বলতে চাই যে একটা হাইলি পলিটিসাইজ অ্যাডমিনিস্ট্রেশনে কেবল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়েও কিন্তু হবে না। যদি পলিটিক্যাল কালচারটা তুমি পরিবর্তন করতে না পারো, সামগ্রিকভাবে রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কৃতির মধ্যে একটা বড় পরিবর্তন যদি না আসে, তাহলে কিন্তু মানে বল্লভভাই প্যাটেলের যে স্বপ্ন সেটা অধরাই থাকবে। একটা নিরপেক্ষ আমলাতন্ত্র না থাকাটাও কিন্তু খুব লজ্জা। ধরো যে আমলাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের তো লজ্জা হওয়া উচিত যে আমি নিরপেক্ষ নই জন্য সেই অভিযোগে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বারবার নানা আমলার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ আসে। একটা আমলা যদি পক্ষপাতী হয়, মানে কোনো একটা দলের পক্ষ নেয়, তাহলে তার মতন লজ্জার কিছু হতে পারে না। ফলে সেই জায়গা থেকে কিন্তু একটা আমি মনে করি যে কেবলমাত্র ডেফিনেটলি উপরিস্তরের আমলাদেরকে সরিয়ে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই বার্তাটা শেষ পর্যন্ত কাজ দেবে কি দেবে না সেটা অনেকটাই নির্ভর করবে রাজনীতির হাওয়া এবং নজর থাকবে। মানে আমাদের মূল আলোচনা হচ্ছে অবাধ ও সুষ্ঠু ভোট। তার লক্ষ্যে আমরা কি দেখলাম যে প্রশাসনের শীর্ষে রদবদল, পুলিশের শীর্ষে রদবদল। আর এই অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পড়েছেন। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। কত বাড়তে পারে এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, তারপর আলোচনা আসছে।
আগামী দিন জেনে রাখুন, সব চেঞ্জ করে দিন, তাতেও বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। পশ্চিমবঙ্গের মানুষ এই পিসি ভাইপোর সব বদলে দেবে। ইলেকশনটা হতে দাও, মানুষ বসে আছে চুপচাপ। ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরের খুনলঞ্চে বদলে দিল নির্বাচন কমিশন। আইএএস থেকে আইপিএস, একের পর এক কর্তার পদ বদল, ভোটের কাছ থেকে সরিয়ে দেওয়া। এই ইস্যুতেই যখন হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁচা দিল বিজেপি। এই আবহেই নিরাপত্তাও আঁটোসাঁটো করা হচ্ছে। আসছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, যার সংখ্যাটা বেনজির হতে পারে। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গেছে রুট মার্চ। দুদফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এবার সেই সংখ্যাটা বাড়তে বাড়তে রেকর্ড সংখ্যায় পৌঁছে যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে আসতে পারে আরও 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2500 কোম্পানি। সংখ্যা বিচার করলে 2.5 লক্ষ, যা এক কথায় রেকর্ড। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের সময় 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার সংখ্যাটা অনেক বাড়তে পারে, কার্যত কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে যেতে পারে রাজ্য। সেন্ট্রাল ফোর্স 480 কোম্পানিজ অলরেডি আছে, और কোম্পানি আসছে। তো আমাদের যাতে কোনো রিসোর্সেস কোনো শর্টেজ নেই। ইসিআই এক্সপেকটেশন আর কিছু নেই। ইসিআই এক্সপেকটেশন আছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল। বুথ ডমিনেশনে ফুল রেসপন্সিবিলিটি থাকবে আপনার সেন্ট্রাল ফোর্সে। 2 জন পুলিশ অবজারভার আসবে অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি या আইজি। সিএপিএফ যে আছে ও সঠিকভাবে কাজ করবে, ও কোনো এন্টারটেনমেন্ট দেবে না, কোনো অন্য জিনিস করবে না। ডিএম আর এসপি রেসপন্সিবিলিটি থাকবে ওনার এরিয়া মধ্যে কোনো সিএপিএফ যে আছে কম্প্রোমাইজ হবে না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি বদল থেকে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী। কার্যত নজিরবিহীন ভোটের সাক্ষী হতে চলেছে রাজ্য। 2.5 লক্ষ কেন, 5 লক্ষ, প্রয়োজনে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ। যদি কেন্দ্রীয় বাহিনীতে না হয়, রাষ্ট্রসংঘের ফোর্স পর্যন্ত ওনারা পাঠাতে পারেন। বাংলার জনগণ বাংলার দেওয়াল লেখন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4বার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী বুঝবেন, কমিশন বুঝবেন, কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের ওপরে যে নিশ্চিদ্র প্রশাসনিক সন্ত্রাস, একদলীয় সন্ত্রাস কায়েম করা হয়েছে, যেভাবে গণতন্ত্রকে তৃণমূল বাজেয়াপ্ত করেছে, তার বিরুদ্ধে বাঙালি জেগেছে এবং এখন নির্বাচন কমিশনও বুঝতে পারছেন। এরই মধ্যে সূত্রের খবর, শুক্রবার কলকাতায় এসে সিআরপিএফ এর অফিসার জওয়ানদের সঙ্গে বৈঠক করেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। সেখানে সিআরপিএফ এর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, এলাকা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। নির্বাচনের সময় কোনো গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ কারোর অপেক্ষা না করেই পৌঁছতে হবে ঘটনাস্থলে। সিআরপিএফ এর ডিজি বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোটের সময় বুথের বাইরে বেআইনি জমায়েত, ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা দেখা যায়। এবার যেন তেমন না হয় তা সুনিশ্চিত করতে হবে। কোনো সিআরপিএফ জওয়ানকে যদি ভোটের সময় বিশ্রাম মোডে দেখা যায়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সব সময় সতর্ক থাকতে হবে। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে দেখা যায় রুট মার্চের পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্রে ছবি তুলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুলদার সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে যে সব মিলিয়ে প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, যা এক কথায় রেকর্ড। এর আগেও কেন্দ্রীয় বাহিনী এসেছে, তবু আমরা সেই অশান্তি, হিংসা দেখেছি। আর তখন বারবার যে প্রশ্নটা সামনে আসতো বা যার বারবার যে অভিযোগটা করা হতো যে কেন্দ্রীয় বাহিনীকে প্রপারলি ব্যবহার করা হয় না। দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বেলডাঙায় আপনারা রেল অবরোধ, রাস্তা অবরোধ দেখেছেন। তো এই অবরোধটা তোলার দায়িত্ব তো স্থানীয় যে থানা আছে তাদের, সেখানে যে পুলিশের লোকেরা আছেন তাদের, তার উপরে এসডিও বা ডিএসপি লেভেলের লোক আছে, এসপি আছে, এসডিএম আছে, ডিএম আছে, তারা এসে কমান্ড করলো যে তোমরা অবরোধ তুলে না। তারা যদি তুলে নিল মিটে গেল। যদি না তোলে তাহলে তাদের যে বল, তাদেরকে তুলে দেওয়ার বল যদি স্থানীয় থানায় যে পুলিশের লোকরা আছে তাদের না থাকে, তাদেরকে কোথায় থেকে বল দেওয়া হয়? দেখুন, আমাদের রাজ্যেই 11 কোম্পানি এসএপি আছে, 3 কোম্পানি এএফআর আছে, 8 কোম্পানি সিএপি আছে। এখান থেকে লোকদের পাঠানো হয়, কিন্তু তারা গিয়ে কিন্তু ওই নির্দেশ দেয় না বা সিদ্ধান্ত নেয় না। স্থানীয় প্রশাসনের যিনি লোক থাকে, ম্যাজিস্ট্রেট থাকলে ম্যাজিস্ট্রেট, না হলে সিনিয়র মোস্ট পুলিশ অফিসার, তারা বলেন যে এদেরকে উঠাতে হবে কি না,
বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিনা। তো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে লোক আছেন তিনি যদি নিরপেক্ষ না হন তাহলে কেন্দ্রীয় বাহিনী আপনি সারা ভারতবর্ষের কেন্দ্রীয় বাহিনী আমি just নিয়ে একটা- আসুন, কোনো লাভ হবে না। আমি দুটো বলছি। না, বিশ্বনাথ, আমি আপনার কাছে আসবো বিশ্বনাথ। আমি শুধু একটা বিষয় নজরুলদার কাছে জানতে চাইছি, যেহেতু প্রসঙ্গটা তুললেন যে ব্যবহার করার বিষয়টা, যথার্থই বলেছেন। যখন বেলডাঙ্গায় হিংসার ঘটনা ঘটলো, মুর্শিদাবাদে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের ব্যবহার করা হয়নি বলে অভিযোগ এসেছিল। রিসেন্টলি গিরিশ পার্কে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতায় থাকা সত্ত্বেও ব্যবহার করা হয়নি কেন, এই প্রশ্ন পর্যন্ত সামনে এসেছিল। আলটিমেটলি ব্যবহার করা হবে কিনা, এই যে প্রায় ধরুন 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এইটা একটা প্রশ্ন। কিন্তু এইটাও নাকি শোনা যাচ্ছে নজরুল দা, সেটা হচ্ছে কমিশন এবারে ভাবনা চিন্তা করছে বাহিনীর ব্যবহারের ওপর, যে পুলিশের ওপর যে নির্ভরতা সেইটা যাতে যতটা মিনিমাইজ করা যায়। এটা একটা সিলভার লাইন বলে মনে হচ্ছে। আইন অনুসারে তো করতে হবে। নির্বাচন কমিশন তো আইনের বাইরে যেতে পারবে না। আমাদের সংবিধানে পুলিশ স্টেট সাবজেক্ট, তো সেই স্টেট সাবজেক্টে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন তো নির্বাচন কমিশন সেখানে হস্তক্ষেপ করতে পারবে, কিন্তু নির্বাচন কমিশনার তো নিজেরা চালাচ্ছেন না স্টেটটা। পুলিশ মন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী থাকবেন, অতএব তাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা যে স্থানীয় পুলিশ অফিসাররা আছে তারাই নেবেন। অতএব সেই সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনীর লোকদের নেওয়ার আইনগত অধিকার নাই। অতএব যত বেশি আপনি দেন, তাদেরকে যদি ব্যবহার করার মতো লোকের অধীনে না রাখতে পারেন তাহলে সব কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও কোনো লাভ হবে না। আমি আপনাদের চ্যানেলে দেখেছি, এই গত লোকসভা ভোটেও দেখুন, আমাদের দেশের আইন অনুসারে প্রার্থী যে কোনো বুথে ঢুকতে পারে ভোট ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য, কিন্তু ভাঙড়ে দেখেছি, ঘাটালে দেখেছি, এই যে বরানগরে দেখেছি যে প্রার্থী যেখানে যাচ্ছেন শাসক দলের গুন্ডারা তাদের কাটিয়ে দিচ্ছেন। স্থানীয় পুলিশের যে লোক আছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। প্রথমত তো এই জমাত হওয়ারই কথা না, সঙ্গে সঙ্গে তোলার কথা। তারপরে তারা যে আটকাচ্ছে সেটার বিরুদ্ধে স্থানীয় পুলিশের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশ্বনাথ চক্রবর্তী বলতে চাচ্ছেন, আমি বিশ্বনাথদার কাছে আসার আগে একবার তন্ময় ঘোষের কাছে আসবো, শুধু এইটা মনে করিয়ে দিয়ে যে এই কেন্দ্রীয় বাহিনীকে আমাদের দেখতে হয়েছে হাজারদুয়ারিতে একেবারে কার্যত তারা ভ্যাকেশন ট্যুরে গিয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী মাঝে মধ্যে অভিযোগ ওঠে যে তারা শাসক দলের আতিথেয়তা গ্রহণ করে, যার জন্য হয়তো সম্ভবত সেই কারণে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কোনো রাজনৈতিক দলের আতিথেয়তা যেন গ্রহণ না করেন, এটা কড়াভাবে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি এখানে তন্ময় ঘোষ, দেখুন, কেন্দ্রীয় বাহিনী এসে কোথায় যাবেন, তিনি হাজারদুয়ারিতে ঘুরতে যাবেন না কোথাও পিকনিকে যাবেন সেটা তো তাদের ব্যাপার। আর এই তো ইলেকশন কমিশনই তাদেরকে পাঠাচ্ছে না। আমি বলছি যে ইলেকশন কমিশনই তো পাঠাচ্ছে, এই যে 2000 কোম্পানি না কত সব দেখাচ্ছ, 4000 কোম্পানি, যত কোম্পানি পাঠাক। আমি বারবার বলছি এ তো যুদ্ধ ঘোষণার মতো শুরু হয়েছে। মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ ভুলে গেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন, যে ভারতবর্ষ সংবিধানে লেখা আছে যে ইউনিয়ন অফ স্টেট, এবং সেই ইউনিয়ন অফ স্টেটের মধ্যে অন্যতম স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ, সেটা ভারতবর্ষের বাইরে নয়। সুতরাং ভারতবর্ষের বাকি রাজ্যের ক্ষেত্রে একরকম, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে 4 লাখ 10 লাখ করে একটা অলিখিত যুদ্ধ ঘোষণা যদি করে থাকেন তাহলে কথা বলতে হয় যে তাহলেও মাথায় রাখতে আমরা কিন্তু হবে। এটা ভুলে যাইনি, বা সাধারণ মানুষ এটা হয়তো কখনোই ভুলতে পারবেন না যে ভোট মানে এ রাজ্যে ঠিক কি ছবি ধরা পড়ে, সেই রক্তপাত, সেই খুন এবং সেই হিংসা, সেই অশান্তি। কোথাও গিয়ে তো এই প্রশ্নটাও ওঠে তন্ময়, যে রাজ্য কতটা চায় যে ভোটটা সুষ্ঠুভাবে হোক এ রাজ্যে। এই যে ঘটনার কথা তুমি বললে, এইটা নিশ্চয় শুধুমাত্র এই গত 15 বছরের ট্রেন্ড এরকমটা নয়। নিশ্চিতভাবে আমি আগে অনেকগুলো শোতে এখানেই বলেছি যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম রাজ্য, একমাত্র নয় অন্যতম রাজ্য যেটা পলিটিক্যালি সেন্সিটিভ। যে কারণে এই যে পলিটিক্যালি সেন্সিটিভ ছিল বলেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনটা এখান থেকে শুরু হতে পেরেছিল। পলিটিক্যালি হাইলি সেন্সিটিভ বলেই শুরু হতে পেরেছিল। তুমি করছো না নয়, বলছি পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়ে গেল, তার সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে বাংলার এই মানে বীর যোদ্ধাদের তুমি লড়াইয়ের তুলনা করছো, যারা শহীদ, যারা প্রাণ দিয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য, কার সঙ্গে কার তুলনা করছো? সেন্সিটিভিটি বেশি, এটা মানতে হবে। এখন যদি প্রেক্ষিত পরিবর্তন হয়েছে কিন্তু সেন্সিটিভিটিটা রয়ে গেছে। এবার আমরা সকলেই চাই যে শান্তিপূর্ণ ভোট হোক, শান্তিপূর্ণ নির্বাচন হোক, কিন্তু আমাদের একটাই বক্তব্য, যত
কেন্দ্রীয় বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, যাকে ইচ্ছা আনুন, ফাইনালি ভোটটা তো মানুষই দেবে এবং মানুষ কিন্তু ঠিক করবে যে তারা কাকে ভোট দেবে। এবং সেই ব্যাপারে আমরা নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসকে মানুষ বেছে নেবে, আগের ভোটেও বেছেছে, এই ভোটেও বাঁচবে। তার একদম কারণ ভোট হচ্ছে বাকিরা মানুষ মানুষের দেবে, কাছে যাতে থাকে না, ভোট মানুষ আমরা মানুষের ঠিকভাবে সঙ্গে দিতে থাকি। পারে। সেন্ট্রাল ফোর্স যারা জওয়ান থাকে তাদেরকে তো রাজ্যের তরফে সেই সঠিক দিশাটা দেখাতে হবে, কারণ অলিগলি একেবারে রাজ্যে তাদের সেটা তো জওয়ানদের পক্ষে চেনাটা সম্ভব নয়, সেটা জানাও সম্ভব নয়, সেখানে তো রাজ্য পুলিশকে এগিয়ে আসতে হবে। তরুণ জ্যোতি, দেখো মানুষ ঠিক করে নিয়েছে, সত্যি কথা তন্ময়ের সাথে একমত, মানুষ ঠিক করে নিয়েছে যে এবার পশ্চিমবঙ্গ থেকে গভর্নমেন্ট তাড়িয়ে গভর্নমেন্ট প্রতিষ্ঠা হবে, যার ফলে গুড গভর্নেন্স আসবে। মানুষ ঠিক করে নিয়েছে। দাদা বলছিল পশ্চিমবঙ্গে যুদ্ধ নাকি, পশ্চিমবঙ্গে নির্বাচন মানে যুদ্ধ। যুদ্ধ মানে এখানে মায়ের কোল খালি হওয়া, তৃণমূলের কর্মীরা তৃণমূলের কর্মীদের হাতে খুন হওয়া, বিরোধীদের খুন করা, রক্তাক্ত নির্বাচন, এটা তো যুদ্ধ। 2021-এ নির্বাচনের পর 3 দিনের মধ্যে আমাদের 54 জন কর্মী খুন হলো। 23-এ পঞ্চায়েতের সময় দেখলাম তৃণমূলের হাতে তৃণমূলের লোকজন খুন হলো। তোমাদের এখানে দেখেছি আমরা, বোম পড়ছে, পুলিশ বলছে কই দেখতে পাচ্ছি না তো। পলিটিক্যাল ভায়োলেন্সে আমার রাজ্য 1 নম্বর। এইরকম একটা জায়গা, তার দায় বামফ্রন্ট ছিল। বামফ্রন্ট একটা নোংরা রাজত্ব চালাতো, থান পাঠানোর একটা টেন্ডেন্সি ছিল ওদের। তারপর তো মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ ওইটা চায়নি বলে তৃণমূল কংগ্রেস এসলো। তৃণমূল কংগ্রেস হলে উন্নততর বামফ্রন্ট আসলো। বামফ্রন্ট যেটা কাজটা করতো সেটাই তৃণমূল করা শুরু করলো। দেখো সেন্ট্রাল ফোর্স আসবে, আমি দেখছিলাম কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে সেন্ট্রাল ফোর্স আগে থেকে পাঠানো হয়েছে তাই এরিয়াটা বুঝতে পারে। সেকেন্ড হচ্ছে জিপিএস ট্র্যাকার থাকবে তাদের কাছে, যে এদিক ওদিক না ঘুরতে পারে। আমি দেখলাম যে বলা হয়েছে পুলিশ অবজারভার, আগে থাকতো ডিইও কন্ট্রোল করতো, এখন পুলিশ অবজারভার থাকবে, যেটা পাওয়ার ইসিআইয়ের আছে, সেটা মাইক্রো লেভেলেও হবে। আমি প্রেস কনফারেন্সে যা শুনলাম, তো এর ফলে আশা করছি মানুষের ভোটটা দিতে পারবে। আমাদের একটাই দাবি, মানুষ নিজের ভোট নিজে দিক, যাকে ইচ্ছা তাকে দিক। এইটুকুতে তৃণমূলের আপত্তি কেন? হ্যাঁ, দ্বিজেন বাবুরা ভোট দিতে আসতে পারবেন না, দ্বিজেন বাবুরা ভোট দিতে আসবেন না, আমরা মৃত মানুষের সাথে মিলিত হতে পারবো না, মরা মানুষের ভোটে সরকারটা হবে না, এত অসুবিধা কোথায়? মানুষ ভোট দিক, অসুবিধা কোথায়? আমরাও চাই ওই 60 লক্ষ মানুষ মৃত আন্ডার এডুকেশন আছে, তাদেরকে ভোটটা দিতে দাও। ভরসা কেন? ভোটটা মানুষের দিতে দাও, মধ্যে মানুষ দিক না। মানুষের উপর ভরসা আমি রাখো। শুধু একটা কথা বলবো যে রবিবার যখন বিকেল 4টের সময় প্রেস কনফারেন্স করলেন মুখ্য নির্বাচন কমিশনার, ফুল বেঞ্চ নিয়ে করলেন, প্রেস কনফারেন্স করার পর যখন প্রশ্নগুলো সাংবাদিকদের তরফে আসছিল, সব থেকে বেশি আমার মনে হয় 99% প্রশ্ন এসেছিল একেবারে পশ্চিমবঙ্গ এবং ভোট সন্ত্রাস নিয়ে। একটা মাত্র অসমে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে এসেছিল। ফলে এইটা হচ্ছে এই রাজ্যের ভোটের বাস্তব চিত্র, যেটা পার্থদা এবারে বদলাবে কিনা এইটা সব থেকে বড় মানে প্রশ্ন। প্রস্তুতির কোনো অভাব কিন্তু কমিশন অন্তত দৃশ্যত রাখছে না। হ্যাঁ, আমি বলছি আবারও সেই প্রতীকী প্রস্তুতির চেয়ে অনেক বেশি প্রকৃত প্রস্তুতির দরকার। কিন্তু যেটা আমার বন্ধু তন্ময় বললেন, যেটা ইম্পর্টেন্ট, যে বাংলা পলিটিক্যালি সেন্সিটিভ বলে এই কথাটা উনি বললেন যে এই হিংসার একটা কারণ এটা। ফলে বাংলার বাঘ হিসেবে এখানে অনুব্রত মণ্ডলের মতো লিডার তৈরি হয়েছে এবং তারা স্বীকৃত হন। ফলে তারা যে হিংসার রাজনীতির পথ দেখান, তারা যে হিংসার রাজনীতির পথ দেখিয়েছেন, সেটাই আসলে একটা মডেল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। ওই যে পুলিশকে বোম মারতে বলাটা, আচ্ছা পুলিশ অফিসার যারা আছেন, আপনি বলছেন যে আমি বলছি পুলিশ অফিসারকে আপনি বলছেন যে ভায়োলেন্স আটকানোর জন্য তো ভোটে, আমি বলছি কে আটকাবে? পুলিশ অফিসারকে তার মা বোন স্ত্রী তুলে যে শব্দ ব্যবহার করে করেন, কথা বলেন, ডায়ালগ থ্রো করেন অনুব্রত বাবুরা, তাতে হচ্ছে যে আপনাদের 4টে বিপ চালিয়ে শোনাতে হয়। আপনি সেই পুলিশ গিয়ে ভোটের দিন অনেকগুলো, ফলে সেই পুলিশ যাবে এবং তারা বুথ দখল আটকাবে এবং সেটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে এবং মানুষ নিশ্চিন্ত ভোট দেবে। আমি বলছি এটা একটা কষ্টকর কল্পনা তৈরি করছেন। আমি আবার বলছি যে নজরুল্লাহ যেটা বলছিলেন এটা ইম্পর্টেন্ট, যে যদি আমাদের রাজ্যের পুলিশরা শাসক দলের বুথ সহায়কের ভূমিকা পালন করে, তাহলে কোথার থেকে সেই ভোটটা শান্তিতে সিআরপিএফ করাবে? কারণ সিআরপিএফ আসবে যদি এরকম হয় যে যদি বুথ দখলটাই বলে যে এটা একটা কি বলবো, যে আমাদের এখানে বোম গুলি পড়ছে চারপাশে, যদি বলেন একটা মেলার পরিবেশে উৎসবের পরিবেশে ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে তাহলে বিশ্বাস করতে হবে যে উৎসব হচ্ছে, ওখানে ভোট না বোম হচ্ছে না। ফলে বুথ দখল যদি হয়, বলে না মানুষ এভাবেই ভোট দেয়, এটা আমাদের রাজ্যের রেওয়াজ, ফলে সেটাই দেখতে হবে। ফলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা খুব বেশি আশা করে লাভ নেই। মানুষ তার অধিকার সম্পর্কে যদি অনেক বেশি বলবো যে কমিটেড হন, ডেডিকেটেড হন, তাহলেই হচ্ছে যে আমি বলছি এই কেন্দ্রীয় বাহিনীর উপর অধিক নির্ভরতা কমানোর দরকার। কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আমাদের এখানে একটা সুস্থ ভোট করিয়ে দিয়ে চলে যাবে আর আমাদের এখানে সেই ভোটের ফল বেরোবে, এটা আশা করে কোনো লাভ নেই। এবং লাস্টে আমি বলছি, যে পুলিশের ওপর আপনি ভরসা রাখতে চাইছেন তাদের
তাদের প্রত্যেককে এই অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে যে ভোট মিটে গেলে আপনারা যে যার জায়গায় পুরস্কৃত হবেন, থাকবেন, ছোট বড় মাঝারি সব অফিসাররা। ফলে তারা কোন দুঃখে বা কোন আনন্দে তারা হচ্ছে যে ভোট শান্তিপূর্ণ করাবেন, তারা শাসকের হয়ে ভোটটা করাতে চাইবেন। ফলে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন এবং তার মধ্যে দিয়ে ভোটটা, আমি বলছি যে নির্বিঘ্নে হোক, শান্তিতে হোক, এটাই আমরা চাই। একদম নির্বিঘ্নে ভোট হোক, শান্তিতে ভোট হোক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। আমরা আসবো, তবে বিশ্বনাথদার কাছেই আসবো। তবে তার আগে একটা প্রতিবেদন এই মুহূর্তে রাখবো। একদিকে যখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা আলোচনা করছিলাম, অন্যদিকে দেখুন হিসেবের আবার পাল্টা হিসেবের কথা বলা হচ্ছে। দুদিন আগে ব্রিগেডের সভা থেকে বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, আর সোমবার ডোরিনা ক্রসিং এর সভা থেকে তার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। চুন চুন কে হিসাব লিয়া জায়েগা। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। শনিবার ব্রিগেডের সভা থেকে বাছাই করা একের পর এক শব্দ ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে আলাদা করে চর্চা হয়েছে তার বেছে বেছে হিসেব নেওয়ার কথা বলা নিয়ে। এর দুদিন পর এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ। এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর দাবির পাল্টা দাবি করলেন মুখ্যমন্ত্রী। महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुट चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। পরিবর্তনের সংকল্প, আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকট তৈরি বাঁচাও। আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও, 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। এবারে আমাদের সিট আরো বাড়বে আর তোমরা রসাতলে যাবে, তোমাদের বিনাশ হবে। দুই দলের দুই সেনাপতি, তাদের মধ্যেই লড়াই তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাপুর হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এইটা ঠিকই যে একেবারে রবিবার দিন যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, এখন এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলেন তিনি তাকে হত্যার ষড়যন্ত্র রয়েছে বলে এই আশঙ্কা প্রকাশ করছেন। সেটা যদি হয় খোদ প্রধানমন্ত্রীকে দায়বদ্ধতা নিতে হবে বলে অভিযোগ করেছেন তিনি। বিশ্বনাথ চক্রবর্তী। না দেখো, আমি বলবো যে রাজনীতির ড্রামাটাইজেশন খুব ইম্পর্টেন্ট। সে যে রাজনৈতিকবিদই হন না কেন, তিনি তার মানে কর্মী সমর্থকদের মধ্যে আবেগতাড়িত করতে চান এবং সেখানে ড্রামা বা নাটকীয় ভাব ভঙ্গি ভাষ্য তৈরি করতে চান। ফলে সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীও চুন চুনকে কথাটা বলেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও সবাইকে দায়বদ্ধ থাকতে হবে। ফলে একটা ড্রামাটাইজেশনের পার্ট, এবং সেই দিয়েই কিন্তু তারা সাধারণ নাগরিকের সাথে কানেক্ট করবার চেষ্টা করেন। কিন্তু আমি যে প্রশ্নটা তোমাকে রাখতে চাইছিলাম সেই সময়, যে দেখো তুমি বলছো যে ইলেকশন কমিশন সমস্ত ব্যবস্থা নিচ্ছে বা আয়োজন করছে, অ্যাটলিস্ট আমি কিন্তু তোমার সাথে একমত হতে পারলাম না। ইলেকশন কমিশন 1 তারিখে 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনেছে, মানে রুট মার্চ করছে,
সামনে সাদা পুলিশ, পেছনে সাদা পুলিশ বা রাজ্য সরকারের পুলিশ রুট মার্চ করছে, ছবি বেরোচ্ছে। তুমি আমায় বলো তো, দেখাচ্ছি আমরা। তুমি আমায় বলো তো, আজকে 16 তারিখ কয়টা বাড়িতে, কয়টা ক্রিমিনালের বাড়িতে গিয়ে বোমা, গুলি, বন্দুক কত মানে উদ্ধার করেছে, তার কোনো হিসেব তুমি আজ পর্যন্ত পেয়েছো? কতগুলো ক্রিমিনালকে প্রিভেন্টিভ মানে অ্যারেস্ট করেছে, মানে যারা ভোট লুট করে, যারা মানে মানে একেবারে দাগি ক্রিমিনাল, তাদেরকে সাধারণত ভোটের আগেই গ্রেপ্তার মানে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়। কয়জন কি করেছে তুমি হিসেব আমায় দিতে পারবে? তৃতীয় যেটা বলবো, এসওপি যদি তুমি পরিবর্তন না করো তাহলে আমি বলছি যে কোনো কাজ লাগবে না। কারণ এসওপি কি 2011 সালের এসওপি আমি দেখেছি যে একেবারে মানে বুথের বাইরে সেন্ট্রাল ফোর্স ছিল, সেন্ট্রাল ফোর্স প্রত্যেকের আই কার্ড আগে দেখেছে, তারপরে মানে প্রেমিসের ভেতরে ঢুকতে দিয়েছে। হঠাৎ করে সেই মানে এসওপিটা চেঞ্জ হলো কি করে? সেই লাস্ট কয়েকটা নির্বাচনে কার্যত সেন্ট্রাল ফোর্স ওই বুথের মধ্যে থাকা না থাকার কোনো মানে নেই, মানে যে কেউ ঢুকে যাচ্ছে। এই যে বলছে না যে প্রার্থী, বিরোধী প্রার্থী যাচ্ছে, তার সাথে সাথে শাসক দলের লোকজন ধাওয়া করছে, একটা মব তৈরি হচ্ছে, এটা দেখে আমরা অভ্যস্ত, প্রতিদিন দেখে অভ্যস্ত সকালবেলা থেকে ভোটের সময়। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কি করে অবাঞ্ছিত লোকগুলো ঢুকছে? সেন্ট্রাল ফোর্স যে এসওপি যদি চেঞ্জ না আনে, যদি যে এসওপিতে চলছে কয়েকটা লাস্ট নির্বাচন একইভাবে যদি চলে, তাহলে কোনো লাভ হবে? তুমি আমায় বলো, কিউআর টিম নিয়ে প্রতিবার আমরা বলি, কুইক রেসপন্স টিম যেটাকে বলে, কুইক রেসপন্স টিমের মানে তত্ত্বাবধান রাজ্য সরকারের পুলিশ থাকে। এই কুইক রেসপন্স টিমের অপারেশন প্রসিডিওরটা কী হবে তার কোনো নতুন কোনো ব্যবস্থা ইলেকশন কমিশন কিন্তু এখনও বলেনি। ফলে কিউআর টিম যদি মানে ফাংশনিং না হয়, তাহলে তুমি কিন্তু মানে এই গ্রামগঞ্জের থেকে, ক্যাচমেন্ট এরিয়া থেকে ভোটাররা আসতে পারে না। এটা আরেকটা বৈশিষ্ট্য পশ্চিমবাংলায় তৈরি হয়েছে যে গ্রামগঞ্জে ভোটারদেরকেই আটকে দেওয়া হচ্ছে। এবং যে সেক্টর অফিস, তার একটা বিরাট রোল আছে, 5টা-6টা বুথ নিয়ে একটা সেক্টরের রোল আছে, কিন্তু সেক্টর অফিসকে পাওয়াই যায় না। তুমি আমায় বলো, ইলেকশন কমিশনার সেদিন প্রেস কনফারেন্সে অনেক কিছু বলল, কিন্তু অবজারভারদের ভোটের আগের থেকেই পাওয়া যায় না, 3-4 দিন আগের থেকেই তাদের ফোন বন্ধ থাকে, চেষ্টা করলেও প্রার্থীরা পায় না। আমাদের প্রার্থীরা ফোন করে বলে, বিশ্বনাথবাবু একটু বলে দিন যে আমার এলাকায় এই হয়েছে। অবজারভারদের একটা নিজস্ব অফিস থাকবে না কেন? অবজারভাররা অবজার্ভ করতে বুথে বেরোতে পারেন, তারপরে তার অফিসটা যদি অন্তত একটা তৈরি হয়। এবার ধরুন এক্সপেন্স অবজারভার বলুন বা আপনার জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, সংখ্যাটা প্রায় 3 গুণ করা হচ্ছে। আমি তোমায় বলছি সংখ্যা দিয়ে হবে না, সংখ্যা দিয়ে হবে না। বারবার বলছি, আমার অভিজ্ঞতা বলে যে পুরো যদি তুমি প্রসিডিওরাল চেঞ্জ না আনো, যদি একই রকম ব্যবস্থা রেখে তুমি সংখ্যা বাড়াও, তাতে কোনো লাভ হবে না। শুধু লোক মানে ডিসপ্লে তুমি করবে, কিন্তু তার কার্যকারী কোনো অবস্থান কিন্তু তৈরি করতে পারবে না। 2,500 কেন্দ্রীয় বাহিনী দিয়েও তুমি কিছু করতে পারবে না যদি না তুমি অপারেশন প্রসিডিওরে চেঞ্জ না আনো। চেঞ্জ আনতে হবে তোমার। মানে বিশ্বনাথ, আপনি বলতে চাইছেন যে মানে এই পরিবর্তন করে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী পুরো দিয়ে সংখ্যায় যে মুড়ে দেওয়া হবে রাজ্যে, সেটাতে লাভ হবে না যতক্ষণ না ব্যবস্থাপনাটা প্রপার করা হবে। একেবারে আমি তো একটা তো উদাহরণ দিচ্ছি যে 1 তারিখ থেকে সেন্ট্রাল ফোর্স আছে, কয়েকটা বাড়িতে গিয়ে তুমি গোলা, বন্দুক যেগুলো ছড়িয়ে আছে সেগুলো কয়টা উদ্ধার করা হয়েছে। আলটিমেটলি যেটা বিশ্বনাথ বলছেন, সেই পলিটিক্যাল উইল, সেই সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ভোটের মুখে বকেয়া দিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলো, যেটা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া, এবার বিজ্ঞপ্তি জারি করা হলো। জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত 2টি কিস্তিতে বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা, দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই যে বিজ্ঞপ্তি, তাতে ঠিক কি বলা হয়েছে? সরাসরি নিউজ রুম থেকে অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অতনু, কি রয়েছে বিজ্ঞপ্তিতে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে পোস্ট করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, 2 দিন আগে না মানে গতকালই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে রাজ্য সরকার রোপা 2009 অনুযায়ী যে বকেয়া দিয়ে, সেই বকেয়া দিয়ে দেবে। তুমি জানো যে সুপ্রিম কোর্ট আগেই এই বকেয়া দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। কবে কত পার্সেন্ট দিয়ে কীভাবে দিতে হবে সুপ্রিম কোর্ট সেই নির্দেশও দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করতে টানাবাহানা করছিল। এই নির্দেশ এখনই কার্যকর করা সম্ভব নয়। সময় চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপিল পর্যন্ত করেছিল, কিন্তু তার মধ্যেই আমরা দেখলাম গতকাল হঠাৎই ভোট ঘোষণার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন
যে খুব শীঘ্রই ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন সামনে আসবে এবং রাজ্য সরকার বকেয়া দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশনটা এখানে যে তারিখ আমরা দেখছি এটা 13 তারিখের নোটিফিকেশন, আজকে 16 তারিখ, এটা 13 তারিখের নোটিফিকেশন। 3টে নোটিফিকেশন হয়েছে পরপর, 996, 997 এবং 998, 3টে নোটিফিকেশন। এই 3টে নোটিফিকেশনের সারমর্মটা কী আমি তোমাকে আগে বলি, তারপর সুপ্রিম কোর্টের জাজমেন্ট কী ছিল আর নোটিফিকেশনে কী রয়েছে সেটা বলবো। প্রথম কথা হচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই মতো দিচ্ছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এই যে রোপা 2009 এই টাইম পিরিয়ডটা হচ্ছে কবে থেকে কবে, এই টাইম পিরিয়ডটা হচ্ছে 2008-এর এপ্রিল মাস থেকে 2019-এর ডিসেম্বর মাস পর্যন্ত। এইটা হচ্ছে গিয়ে এই টাইম পিরিয়ড। এই সময়ে যে বকেয়া দিয়ে সেটা কারা পাবেন? যারা এই সময়ে চাকরি করেছেন তারা পাবেন, যারা অবসর নিয়েছেন তারা পাবেন, সরকারি কর্মচারীরা পাবেন, পঞ্চায়েত, পুরসভা, স্কুল তাদের কর্মচারীরা এবং একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও পাবেন। এই যে টাইম পিরিয়ডটাকে রাজ্য সরকার তার নোটিফিকেশনে দুটো ভাগে ভাগ করেছে। একটা ভাগ কী ভাগ করেছে? একটা হচ্ছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019, এইটা একটা ভাগ করেছে। এটা পুরো 4 বছর হচ্ছে, যে এই 4 বছরের ডিএটা দুটো বকেয়া দিয়ে দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে। এই দুটো ইনস্টলমেন্ট কবে কবে দেওয়া হবে? একটা মার্চে দেওয়া হবে আর একটা ইনস্টলমেন্ট দেওয়া হবে সেপ্টেম্বরে। এইভাবে দুটো ভাগে এই ইনস্টলমেন্টে এই টাকাটা দেওয়া হবে। এরপরে বাকি রইল কি তাহলে? 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর, এই যে পিরিয়ডটা, এইটা তার নোটিফিকেশনে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটির সঙ্গে আলোচনা করে এই বিয়ের টাকাটা কবে, কত ধাপে, কিভাবে দেওয়া হবে সেটা ঠিক করা হবে। এটা গেল একটা দিক। এবার আমি তোমাকে দ্বিতীয় দিকে আসি, সেটা কি যে এই টাকাটা কে কিভাবে পাবেন। এই টাকাটা যেটা নোটিফিকেশনে বলা হচ্ছে, যারা গ্রুপ এ, বি, সি এই লেভেলের কর্মচারী তারা এই টাকাটা পাবে। তাদের যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে, সেই জেনারেল প্রভিডেন্ট ফান্ডেই টাকাটা জমা পড়বে এবং এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে 2 বছরের মধ্যে এই টাকাটা তোলা যাবে না। 2 বছর পর এই টাকাটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে তোলা যাবে। এটা হচ্ছে গ্রুপ এ, বি, সি কর্মীদের জন্য। আর গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে এই টাকাটা সরাসরি তাদের অ্যাকাউন্টে গিয়ে পড়বে। ঠিক একইভাবে যারা পেনশনার, যারা পেনশনভোগী তাদের ক্ষেত্রেও এই টাকা সরাসরি গিয়ে অ্যাকাউন্টে পড়বে। এখন আমি তোমাকে বলছি গোটা বিষয়টার মধ্যে দুটো দিক রয়েছে। দুটো দিক রয়েছে কি? রাজ্য সরকারের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই যে হিসেবটা রাজ্য সরকার জানাচ্ছে যে তাদের কাছে রেডি হিসেব রয়েছে বা হিসেব করতে সুবিধা হচ্ছে 2016-র জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত। এবার বাকি পুরনো হিসেবগুলো সেগুলো এখনও রেডি নেই। সেই কারণে 2016-র জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত এই 4 বছরের যে বকেয়া টাকাটা সেটা তারা এখনই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার প্রথম কিস্তি দেওয়া হবে মার্চ মাসেই, এবছরে মার্চ মাসে। এর পরের কিস্তি দেওয়া হবে এবছরে সেপ্টেম্বর মাসে। দুটো কিস্তিতে এই 4 বছরের বকেয়া টাকা পুরো ক্লিয়ার করে দেওয়া হবে। কিন্তু এরপরে যে টাকাটা বাকি থাকবে, অর্থাৎ 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর পর্যন্ত এই যে 7 বছর 9 মাসের টাকাটা যেটা বাকি থাকবে বকেয়া দিয়ে, সেইটা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক হবে এবং তারপর হিসেবপত্র করে ঠিক হবে কে কত টাকা পাবেন এবং সেই মতো ঠিক হবে যে কত ধাপে কবে কবে কি কি পরিমাণে এই টাকাটা দেওয়া হবে এবং সেটা সেই অনুযায়ী ভবিষ্যতে জানানো হবে। এইটা তো গেল একটা দিক। আর তার সঙ্গে আমি তোমাকে যেটা বলছিলাম যে যারা গ্রুপ এ, বি, সি কর্মী তারা এই টাকাটা পাবেন তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এবং 2 বছর তারা পরে তারা এই টাকাটা তুলতে পারবেন। যদি কেউ অবসর নেন তাহলে পরেই একমাত্র তারা এখন টাকাটা তুলতে পারবেন। আর যারা গ্রুপ ডি কর্মী তাদের অ্যাকাউন্টে টাকাটা পড়বে, আর যারা পেনশনার তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পড়বে। ফলে পুরো এইটা গেল একটা ব্যাপার। আর সুপ্রিম কোর্টের রায় যেটা ছিল
যে 25% টাকা ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে, বাকি 75% টাকা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে যে কোন পর্যায়ে কত টাকা কবে কিভাবে দেওয়া হবে। এখন এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে সেটা একটু অন্যরকম। এক্ষেত্রে রাজ্য সরকারের ব্যাখ্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, তার যে স্পিরিট, সেইটাকে ধরে তারা এই টাকাটা দেওয়ার বন্দোবস্ত করেছেন এবং এই 4 বছরের যে টাকাটা, সেই টাকাটা ওই 25% বেশি টাকা হিসাবে এটাকে ধরে নিতে হবে। হিসেব করলে এরকমটাই আসবে, এরকম রাজ্য সরকারের একটা সূত্র থেকে দাবি করা হচ্ছে। এখন এইটা এর পাশাপাশি আর একটা দ্বিতীয় প্রশ্ন কি, সেটা হচ্ছে যে টাকাটা এখনই গ্রুপ এ বি সি যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু কেউ হাতে পাবেন না, তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকাটা পড়বে, তারপর 2 বছর পরে তারা টাকাটা সেখান থেকে তুলতে পারবেন। এখন এইটা নিয়ে কর্মচারীদের মনে একটা প্রশ্ন রয়েছে যে টাকাটা আমরা কেন এখনই হাতে পাবো না। তো এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন, এই অনুযায়ী এইভাবে টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। এখন দেখা যাক যে যারা এই ডিএ মামলাকারী ছিলেন, যারা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো, তারা এই নোটিফিকেশন দেখে কি প্রতিক্রিয়া দেন। বেশ, অতনু তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমি আরেকবার বলি যে একেবারে নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে, যেখানে বলা হচ্ছে যে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত 2টো কিস্তিতে বকেয়া মেটানো হবে। ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা চলতি বছরের মার্চে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বরে। কোন গ্রুপের সরকারি কর্মীরা 3 বছরে বকেয়া পাবেন কিভাবে, সেটাও বলা হচ্ছে যে গ্রুপ এ বি সি বকেয়া ডিএ টাকা সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে যাবে। আমি আরেকবার কিভাবে এই টাকাটা কার অ্যাকাউন্টে কিভাবে যাবে এবং কিভাবে কখন সেই টাকাটা হাতে পাবেন সরকারি কর্মীরা, এই যে নোটিফিকেশন তুমি বলছিলে অতনু, আরেকবার যদি দর্শকদের বলো একটু সহজভাবে যে কিভাবে টাকাটা তারা হাতে পাবেন, কতদিন পরে পাবেন। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এবারে বলছি, সেটা হচ্ছে 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত হচ্ছে রোপা 2009-এর মধ্যে পড়ে। এই সময়কার বকেয়া ডিএর টাকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে এবং রাজ্য সরকার সেই অনুযায়ী নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে 2টো কিস্তিতে টাকা দেওয়া হবে, একটা মার্চ মাসে আর একটা সেপ্টেম্বর মাসে এই বছরের। এই 2টো কিস্তিতে কোন টাকাটা দেওয়া হবে, 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া টাকা এই 4 বছরের, সেইটা 2টো কিস্তিতে দেওয়া হবে। এরপর বাকি কি থাকবে, বাকি থাকবে 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর পর্যন্ত বকেয়া টাকা। সেইটা পরে হিসেব করে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া কমিটির সঙ্গে আলোচনা করে তারপরে ভবিষ্যতে সেই টাকাটা ধাপে ধাপে দেওয়া হবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে টাকাটা কে কিভাবে পাবেন। গ্রুপ ডি কর্মীরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, পেনশনভোগী যারা তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, কিন্তু গ্রুপ এ বি সি এই কর্মীরা তারা সরাসরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, তারা তাদের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে সেখানে তারা টাকাটা পাবেন এবং সেখান থেকে 2 বছর পর তারা সেই টাকাটা তুলতে পারবেন। ধন্যবাদ অতনু। অর্থাৎ রাজ্যের এই যে বিজ্ঞপ্তি জারি, সেটা স্টুডিও যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন? প্রথমে পার্থদা। আমার প্রথম দেবস্মিতা মনে হচ্ছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো যদি বলেন, এরকম একটা উদাহরণ এটা হচ্ছে। এই কারণের জন্য নাই মামাটা কী ছিল, যে এতদিন ধরে যে ডিএটাকে ডিনায়াল মোডে সরকার রেখে গেছিল, যে ডিএ অধিকার নয়, ডিএ হচ্ছে যে তার মর্জি নির্ভর দান। 19 কোটি টাকা খরচ করেছিল সরকার সুপ্রিম কোর্টে এই ডিএ যাতে না পায় আটকাতে। আন্দোলনরত কর্মীদের কুকুরের ঘেউ ঘেউয়ের সাথে তুলনা করেছিলেন তাদের আওয়াজকে। এই নাই মামার উদাহরণ ছিল, এখান থেকে এবার কানা মামা এলো। কেন? এই কারণে যে সরকার আজ বাদে কাল থাকবে কিনা কেউ জানে না, সরকার 45 দিন বাদে রেজাল্ট যখন বেরোবে। ফলে এর পরের যে সরকার আসছে তার ঘাড়ে আসলে এই ফাইন্যান্সিয়াল যে লায়াবিলিটি সেটা চাপছে। কানামামা এই কারণের জন্য যে এই টাকা এই মুহূর্তে কোনো কর্মী হাতে পাবেন না, তারা একটা অ্যাসুরেন্স পেলেন যে তাদের পিএফের মধ্যে সেটা ঢুকছে।
বা কারোর সেভিংসে ঢুকছে। ফলে আসলে এই পরিস্থিতিতে এটা সত্যিই নাই মামা এবং কানা মামার মতোই গল্প। ফলে এই কানা মামার হাত থেকে আমরা কতটা সত্যি বাস্তবায়নের মুখ দেখতে পারি, কর্মীরা অপেক্ষা করবে। দীর্ঘ আন্দোলনের জয় শেষ করবো একটা কথা বলে, যে এই যে একটা টানা ধর্মঘট, এটা না হলে পরে সরকার বাধ্য হতো না যে ভোট ঘোষণার 45 মিনিট আগে দিয়ে আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এই কারণে আসতে চাইবো, এটা একদিক দিয়ে তো সুপ্রিম কোর্টের নির্দেশ যে অমান্য করছে না রাজ্য সরকার, এইটা একটা বার্তা দেওয়া হলো, কিন্তু এইটা একটা আমি বলছি গ্রেড ডিভিশন করা হচ্ছে। এবিসির এই গ্রুপের মধ্যে যারা রয়েছেন তারা জিপিএফ এ পাচ্ছেন 2 বছর পর্যন্ত, তারা সেই টাকাতে হাত দিতে পারছেন না, কিন্তু গ্রুপ ডি এবং যারা অবসরপ্রাপ্ত তারা অ্যাকাউন্টে মানে হাতে টাকাটা পাচ্ছে। দেখো, পরিষ্কার রাজ্য সরকারের দেউলিয়া যে হয়ে গেছে, এই মানে ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে টাকা দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেই। সেই কারণে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সির মানে কর্মী বা শিক্ষক বা পঞ্চায়েত কর্মী তাদের কেউই হাতে বকেয়া ডিএ পাবেন না। বকেয়া শব্দটা কিন্তু বকেয়াই থেকে গেল, কারণ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে দিয়ে মনিটরিয়াম করা হচ্ছে 2 বছর, সেটা তুলতেই পারবে না, তাহলে তো বকেয়াই থেকে গেল। ফলে এক মানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আমাদের নিয়ে মানে ছেলে খেলা করলো এবং আমাদের লুট করলো। এই কারণেই যে আমাদের অলরেডি মানে দীর্ঘদিনের বকেয়া, সেই বকেয়ার জন্য লড়াই করে যখন সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়ে বললো ইমিডিয়েটলি আপনাদের, ইমিডিয়েট শব্দটার মানে কি, যে তোমাকে ইমিডিয়েটলি সবাইকে বকেয়াটা দিতে হবে যারা প্রাপক। তুমি তা না করে শুধুমাত্র নির্বাচনের গিমিক করবার জন্য তুমি সেই টাকাটা আমাদের হাতে দিচ্ছ না। তুমি কি করছো, তুমি বলছো জেনারেল প্রভিডেন্ট ফান্ডে পাঠিয়ে দেওয়া হবে। তা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে দিলে তো আমি মানে হাতে পাচ্ছি না, আমি খরচা করতে পারছি না। আমার মানে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে আমরা এই ডিএ চাইছি। এই ডিএ মানে কোনো দয়ার দান না, যে জিনিসপত্রের দাম বাড়ছে সেই অনুযায়ী তুমি আমার বেতনটাকে বাড়াবে ডিএর মাধ্যমে। তুমি সেই কাজটা বছরকে বছর করছো না। এইবার সুপ্রিম কোর্ট যখন রায় দিল তখন তুমি কারসাজি করছো, তুমি ছলনা নিচ্ছ, ছলনা নিচ্ছ। আমি বলছি এটা অন্যায় করছে। আমি 10 সেকেন্ড, সুপ্রিম কোর্টের রায়ও যেটা একবার আমি একবার সবাইকে থামাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। ভাস্কর দা, আপনি শুনলেন যে নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেখানে কি বলা আছে। গতকাল পর্যন্ত এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, সেটার মধ্যে আপনারা জয় দেখতে পাচ্ছিলেন, আজকের পর কি বলবেন? না মানে জয় তো, এটা যদি নাও বেরোতো, আমরা জয়টাকে এই হিসেবে দেখছিলাম যে ওনার যে অহংকারের দুর্গ, সেই দুর্গটাকে আমরা চুরমার করতে পেরেছি, আমরা সেই দুর্গটাকে ভাঙতে পেরেছি, অহংকারটাকে ভাঙতে পেরেছি। আজকে উনি যে নোটিফিকেশন দিয়েছেন, 3টে নোটিফিকেশনই পড়েছি আমরা, এবং তাতে দেখেছি যে 25%-এর বেশি বিষয়টা দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত এই যে পিরিয়ডটা, সেই যে পিরিয়ডটা সম্পর্কে সাইলেন্ট থেকেছেন এবং বলেছেন যে পরে করবো। অর্থাৎ এখন যেটুকু আমার মনে হলো যে ললিপপ ধরিয়ে দিয়ে বললো যে আমাকে জিতিয়ে নিয়ে এসো, তারপরে আমি জিতে যাওয়ার পরে আবার দাঁতটা দেখাবো। আমার এটুকুই এটা মনে হয়েছে প্রাথমিকভাবে। তবে লড়াইটা ছাড়ছি না। এই যে মানে কিছুটা হলেও যে ভাঁওতা দেওয়া হলো, সেই ভাঁওতার বিরুদ্ধে আমাদের লড়াইটা আরো জোরদার হবে। না, আমি বলছি এই লড়াইটা যেটা নোটিফিকেশনে বলা হয়েছে, তার ভিত্তিতে কি আবার আপনারা সর্বোচ্চ আদালতে যাওয়ার ভাবনা চিন্তা করছেন? হ্যাঁ, আমাদের মানে লয়ারদের সাথে কথা চলছে, সেটা আমরা আমাদের দিল্লিস্থিত লয়ারের সাথে হয়তো বসবো, আমাদের মিটিং বসার কথা ছিল, সেটা বসার পরে তারপরে ঠিক হবে। ভাস্করদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, তরুণ, আজকে এই নোটিফিকেশন দেখে এরা মনে হলো সরকারি কর্মচারীরা এক হাতে একটা হ্যারিকেন পেলেন আর এক হাতে একটা ঘন্টা পেলেন। কি বলা হলো, টাকাটা পাবেন, পিএফ অ্যাকাউন্টে যাবে, 2 বছর পর ওটা পাবেন। 2 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ডিএর অর্ডারটা তোমরা দেখেছিলে সুপ্রিম কোর্ট? প্রথম 5টা পেজ জুড়ে বলা হয়েছিল ডিএ কেন ইম্পর্ট্যান্ট। ডিএ সরকারি কর্মচারীদের, যারা এই সরকারেরই বিভিন্ন প্রকল্পকে বাস্তবিক রূপ দেয়, সরকারের জন্য কাজ করে, উন্নতির জন্য কাজ করে, তাদের কতটা প্রয়োজনীয় মার্কেট ইনফ্লেশন সব করা ম্যানেজ করার জন্য। অন্য রাজ্যগুলো ডিএ দিতে পারে, পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে না, বলে ঘেউ ঘেউ করবে না। আমরা প্রমিস করেছি না, আমরা বলেছি ক্ষমতায় আসার উইদিন 45 ডেজ 7th পে কমিশন এই রাজ্যে চালু করব, কেন্দ্রীয় হারে ডিএ দেবো, পাশের রাজ্যগুলোতে ডিএর হার দেখো। বলে না পশ্চিমবঙ্গ গুজরাট হয়ে যায়নি, হ্যাঁ গুজরাট হলে তো 58%-এর কাছাকাছি ডিএ পেতো, পশ্চিমবঙ্গ পায় না। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হয়ে যায়নি, ওখানে সরকারি কর্মচারীদের মাইনেটা দেখো, এখানে দেখো। আমি আবার বলছি, এই সরকার ভাঁওতার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কি অর্ডারটা মানলেন সুপ্রিম কোর্টের? সুপ্রিম কোর্ট কি মানে
অ্যাডভাইজারি কমিটি অ্যাপয়েন্ট করেছিল কোনো একটা এক্সট্রা, যে তিনি তার মতো ঘটনাটা মডিফাই নিঃসন্দেহে আমি বলছি রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে এই স্টুডিও থেকে একগুচ্ছ প্রশ্ন এলো। রাজ্যের এই যে বিজ্ঞপ্তি ডিএ নিয়ে একেবারে আমি তন্ময়ের কাছে যাবো। তন্ময়, মানে বিশ্বনাথ দা যে কথা বললেন যে কতটা দৈন্যদশা হতে পারে রাজ্য সরকারের, তাই জন্য এরকম একটা বিজ্ঞপ্তি। দুটো বিষয় বিশ্বনাথ দা ঠিকই বলেছেন, দৈন্যদশা হতে পারে। কেন হতে পারে? কারণ হচ্ছে আমাদের টাকা, আমাদের 2 লক্ষ কোটি টাকা এখনো দেয়নি, তো আমাদের টাকা শেষ করে নি, আমাদের টাকা তুলে নিয়ে চলে গেছে, সেটা ফেরত দেয়নি। তারপরেও এই যে এই নোটিফিকেশন জারি হয়েছে তাতে 25% হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মান্যতা পাচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সদিচ্ছা রেখেছে, তিনি ভাই টাকা তোমরা দাও না, তোমরা জল জীবন মিশনের টাকা দাও না, সেই টাকাগুলো দিয়েই বাকিদের কাজ হয়। সুতরাং সদিচ্ছা আছে, আমাদের সদিচ্ছা আছে এবং সরকার পূর্ণ টাকা দেওয়া হবে। এবং বিজেপি সরকার 26-এর পরে থাকবে না, তখন ওই টাকাটাও আসবে, যার ফলে রাজ্যে একসঙ্গে সমস্ত টাকা পাওয়া যাবে। দ্রুত নজরুল ইসলাম। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার, প্রথমে স্যাটের রায়, তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া, হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টের উপরে ভারতবর্ষে কোনো কোর্ট নাই, তবুও সেখানে মডিফিকেশনের দরখাস্ত করা। আমি বলছি সিভিল প্রসিডিওর কোডে এবং সুপ্রিম কোর্ট রুলস অনুসারে জজ সাহেবরা একবার রায় সই করে দেওয়ার পর আর পরিবর্তন করতে পারেন না। কিন্তু তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লোকেরা সেই মডিফিকেশন দরখাস্ত করেছে, যেটা পত্রপাঠ খারিজ হবে। এরপরে যে কন্টেম্পট পিটিশন হয়ে আছে, সুপ্রিম কোর্টের রায় ঠিকমতো পালন না করার জন্য তাদের সাজাও হতে পারে। নিঃসন্দেহে আমাদের এবার নজর থাকবে এই যে বিজ্ঞপ্তি সামনে আসার পর যারা আন্দোলনটা করে যাচ্ছেন বকেয়া ডিএর জন্য 10 বছরেরও বেশি সময় ধরে, সরকারি কর্মচারীদের সেই সংগঠন, তারা এবার কোন পথে হাঁটে সেদিকেও আমাদের নজর থাকবে। আজকের আলোচনা এই পর্যন্তই, তবে এই খবরের দিকে আমাদের নজর থাকবে একটা ছোট্ট বিরতির পর। ফিরছি, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।